সেটা অর্থনীতিতে বিরাট একটা সংকট তৈরি করতে যাচ্ছে নানা দিকে। আজ একটা দিক নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটা আহ্বান, সেটা হচ্ছে প্রবাসীদেরকে রেমিটেন্স না পাঠানোর একটা আহ্বান বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। সেটা কি ধরনের সংকট তৈরি করতে পারে, ডলার আর্নিং এর উপরে পড়বে এবং আমাদের রিজার্ভকে এটা খুব দ্রুত খুব খারাপ অবস্থায় নিয়ে যাবার সমূহ সম্ভাবনা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর চেহারাতে যথেষ্ট দুশ্চিন্তার ছাপ। গেল কয়েকদিনে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে দেখলেই মনে হচ্ছে যে তিনি অনেকটা ভেঙে পড়েছেন। ছাত্ররা এবার ভিন্ন রকম এক ঘোষণা দিয়েছে, পরিস্থিতি আবারও আউট অফ কন্ট্রোল হতে পারে। যে শেখ হাসিনা কি আদৌ পতন হবে, হলে কিভাবে হবে, কবে হবে, যে এখন পরিস্থিতিটা যেখানে আছে এই অবস্থায় যদি তিনটি ফ্যাক্টর এক জায়গায় মার্চ করে সিনক্রোনাইজড হইতে, তাহলে শেখ হাসিনার বিদায় এটা অবধারিত বা অনিবার্য। নগদ টাকার সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলো, হাতে টাকা রাখার প্রবণতা সাধারণ মানুষের, পরিস্থিতি সামাল দিতে টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ মনে করেন এই তারল্য সংকট সহজেই মিটবে না। আন্তর্জাতিক চাপে সরকার, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে। দর্শক, প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বারবার সরকারি দল থেকে নানানভাবে একটি বক্তব্য দেয়া হয়েছে যে তারা যেন ঠিক মতো রেমিটেন্সটা পাঠায়, না হলে বাংলাদেশের মানসিক ক্ষতির সম্মুখীন হবে বা প্রবাসীদের পারিবারিক ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু দর্শক, আদৌ প্রবাসীরা কি এই কথাটি বিশ্বাস করছে? তারা কি প্রতিমন্ত্রী পলকের কথা বিশ্বাস করছে, বা তারা কি আসলেই রেমিটেন্স বয়কট করবে, বা এটা পাঠানোর সম্ভাবনা কতটুকু? এবং যদি তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে সরকার কি সম্পূর্ণ অচল হয়ে যাবে, বা সরকার কি টিকতে পারবে না? দর্শক, এই সমস্ত প্রশ্ন যাদের মনে রয়েছে তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি জুড়ে থাকছে আপনাদের এই প্রশ্নের উত্তরটি। এমনকি দর্শক, এরই সাথে সাথে আরও একজন বিশ্লেষক বলেছেন তিনটি বিষয় এক হলেই সরকারের পতন অনিবার্য। দর্শক, সেই তিনটি বিষয় কি এবং সেই তিনটি বিষয় আসলেই কার্যকরী কিনা, বা এটি আসলেই সরকারের পতন ঘটাতে পারে কিনা, সেটি আপনারা দেখবেন এবং অবশ্যই এই বিষয় নিয়ে মন্তব্য করবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে চলেছেন, যেখানে মোস্তফা ফিরোজ বলেছেন সরকার আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে রয়েছে, এবং এই খবরটি প্রকাশিত হয়েছে একটি ইংরেজি পত্রিকায়। দর্শক, সেটির বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পারবেন এবং কোন পত্রিকায় এটি উঠে এসেছে এবং কারা এই কলামটি লিখেছে দর্শক সেটিও জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যে এখন পরিস্থিতিটা যেখানে আছে এই অবস্থায় যদি তিনটি ফ্যাক্টর এক জায়গায় মার্চ করে সিনক্রোনাইজড হইতে, তাহলে শেখ হাসিনার বিদায় এটা অবধারিত বা অনিবার্য। তো এ সম্পর্কে বিস্তারিত বলবার আগে একটু বলে নি যে বাংলাদেশে গত 10 দিন বা 2 সপ্তাহ ধরে যা ঘটেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, গণহত্যা সহ এই ধরনের ঘটনা যদি ন্যূনতম গণতান্ত্রিক কোনো দেশে, মানে যেসব দেশে সামান্য গণতন্ত্র আছে সে ধরনের কোনো দেশে ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশ প্রধান সহ যারা এই ঘটনার জন্য দায়ী এদের অনেকেই পদত্যাগ করে ফেলতো 24 ঘন্টার মধ্যেই। আর যদি কোনো গণতান্ত্রিক দেশে, মানে উদার গণতান্ত্রিক দেশে ঘটতো, তাহলে গোটা সরকার শুধু পদত্যাগ করতো বা পতন ঘটতো তাই না, সরকার প্রধান সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা এতক্ষণ জেলখানায় থাকতো। তো বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে সেটা মানে চিন্তা করা বাতুলতা, এটা বলে কোনো লাভ নেই। বাংলাদেশ কি ধরনের দেশে পরিণত হয়েছে গত 15 বছরে এটা আমরা সবাই জানি। আমরা বরং দেখছি যে শেখ হাসিনা এবং তার এই কিলার গ্যাং ক্ষমতা ছাড়ার চিন্তার পরিবর্তে তারা আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি আক্রমণাত্মক হয়ে তারা এখনো মানুষ খুন করে চলেছে। ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্র হাজার হাজার মানুষকে আটক করেছে। আটক, গ্রেপ্তার অভিযান, গ্রেপ্তার বাণিজ্য সমান্তরালে চলছে। মানুষের বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, ভাঙচুর করছে, তছনছ করছে, মানুষকে খোঁজাখুঁজি করছে। এই ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি আবার ছাত্রলীগকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত পুনর্বহাল করার, যারা বিতাড়িত হয়েছিল, সেই আয়োজনও চলছে। তো এইসব কারণে মানে এগুলো দেখে অনেকের মধ্যে এরকম একটা চিন্তাও আসে যে না, শেখ হাসিনার পতনের কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না, এবং কিভাবে পতন হবে, সে তো যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। এটা তো আমরা সবাই জানি যে শেখ হাসিনার এই যে ভুয়া নির্বাচনের নামে অন্যায় জবরদখল পূর্বক এই রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে থাকা, এটার পেছনে একটা অন্যতম শক্তি হলো এই নরেন্দ্র মোদীর ভারত, কিংবা তার আগেও যারা ছিল। তো আসার কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন সেই ভারতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বা চলছে। এমনকি এটা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকা আন্দোলন। কিভাবে? বাংলাদেশে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বা অরাজনৈতিক কোনো মহল শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি তোলেনি।
একমাত্র যারা রাজনৈতিক দল বিরোধী তারাই শেখ হাসিনার পতন বা পদত্যাগের কথা বলছে, সিভিল সোসাইটির কোনো অংশ বলছে। কিন্তু ভারতে শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দাবি তুলেছে। কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রদের ব্যানারে লেখা ছিল খুনির সাথে আপোষ না, গদি ছাড়ো হাসিনা। এই যে কথাটা, এটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা এখনো পর্যন্ত বলেনি। মানে নিশ্চয়ই বলার, তারা সরাসরি না বললেও পরোক্ষভাবে এখন তাদের আন্দোলনের লক্ষ্য সেইটাই। কারণ এত মানুষ খুন হবার পর, এভাবে গণহত্যা চলবার পর, এইটা তো আমরা সবাই জানি এবং এটা এর মধ্যে পাস্ট হয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে যে আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটা থাকবে কি থাকবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কেন এখনো মুখ খুলে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি করছে না, সেটা আমরা খুব ভালো করেই জানি। কারণ শেখ হাসিনা এবং তার প্রপাগান্ডিস্ট গ্যাং, তারা গত 15 বছরে একটা জিনিস খুব ভালোভাবে স্টাবলিশ করতে পেরেছে যে তার পতন বা পদত্যাগের দাবি যারাই জানাবে তারা বিএনপি কিংবা জামাতের লোক। আর বিএনপি জামাতের পক্ষের লোক মানে হচ্ছে সে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। তো এটা যদিও গত 2 সপ্তাহের এই অভূতপূর্ব ছাত্র আন্দোলন এবং সরকারের এই গণহত্যার মধ্য দিয়ে তাদের এই ন্যারেটিভ, এটা একদম ধুলোয় মিশে গেছে আমি বলবো। এখন বলি সেই 3টা ফ্যাক্টরের কথা যেগুলো সমান্তরালে ঘটলে বা এক মোহনায় এসে মিশলে শেখ হাসিনার বিদায় অবধারিত, সেগুলো সম্পর্কে বলি। এর মধ্যে একটা বলতে গেলে অবশ্য কেউ বলে উঠবেন চর্বিত চর্বণ, কিন্তু আমি এই চর্বিত চর্বণ করবই, কারণ এটা হলো প্রধান শর্ত, এটা হতে হবে, আদারওয়াইজ বাকিগুলা কিন্তু হবে না। সুতরাং প্রথমেই আমি জাতীয় ঐক্যের কথা বলবো, যেটা আমি গত কয়েকদিন ধরে বলে এসেছি, এর আগেও বলেছি, হয়তো সেভাবে আপনারা অনেকে নোটিস করেননি। আমি গত 4-5 দিন ধরে রিপিটেডলি কথা বলছি, এখন আবার বলছি, জাতীয় ঐক্য, রাজনৈতিক দলের ঐক্য না, আবার ভুল বুঝবেন না। এখানে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক, অরাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, প্রভাবশালী ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, নাগরিক সমাজ, প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে হবে। অবশ্যই আমার আগের মন্তব্য অনুযায়ী এই কাজে নেতৃত্ব দিতে হবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। কেউ কেউ আবার কমেন্টে এসে বলেন যে বিএনপি আওয়ামী লীগ দুটাই তো বড় রাজনৈতিক দল। আমি স্পষ্ট ভাষায় বলি, আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি। এটা এখন একটা কিলিং গ্যাং এ পরিণত হয়েছে। এর ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এটা একটা কিলিং গ্যাং, এটা কোনো রাজনৈতিক দল নাই। সুতরাং আমরা পছন্দ করি না করি বিএনপি নেতৃত্ব নিয়ে আমাদের যার মনে যত প্রশ্নই থাকুক, যত আপত্তি থাকুক, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং সেটার নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, বিকজ খালেদা জিয়া এখন আর অ্যাক্টিভ নেই, আমরা সবাই জানি। সুতরাং এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপি নিয়েছে, যদিও এখনো পর্যন্ত এটা খুব স্লো মোশনে আগাচ্ছে। আমি বলি এটাকে তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে এগিয়ে নিতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। জানি বিএনপি নেতারা, তাদেরকে দলে দলে অ্যারেস্ট করা হচ্ছে, তারা গ্রেপ্তারের হুমকির মধ্যে আছে, যে কোনো সময় যে কেউ অ্যারেস্ট হয়ে যেতে পারেন। মির্জা ফখরুলকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে। সাংবাদিক হিসেবে এগুলো আমি বুঝি না তা না, তা সত্ত্বেও এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপিকে সফল করতে হবে, দ্রুত গতিতে কাজ করতে হবে এবং কার্যকর উপায়ে বিভিন্ন কর্নারকে রিচ করতে হবে এই জাতীয় ঐক্য গঠনের জন্য। এটা হলো 1 নম্বর শর্ত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেটা আওয়ামী লীগ যদি এখন বিরোধী দলে থাকতো, তারা এটা আজ থেকে 10 দিন আগে করে ফেলতো। যেদিন হত্যা শুরু হয়েছে সেদিনই তারা করে ফেলতো। বিএনপি হয়তো এগুলো এখনো চিন্তাও করতে পারছে না। সেটা হলো বিদেশে আন্দোলন। বিদেশে আন্দোলন, ওই জাতিসংঘের সামনে মিছিল সমাবেশ, হোয়াইট হাউসের সামনে মিছিল সমাবেশ, এগুলো করে কিচ্ছু হবে না। এগুলা খুব বেশি রেজাল্ট হয় না, নিউজ হয় মাত্র। যেটা করতে হবে, গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক দেশগুলোতে বাংলাদেশের যে সমস্ত মিশন আছে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এতক্ষণে এই সমস্ত মিশনের কার্যক্রম বন্ধ করে দিত। ইউএইতে, মানে আরব আমিরাতে যেটা ঘটেছে সেটা ঘটবারই কথা। ওই সব জায়গাটা গণতান্ত্রিক দেশ নয়, ওখানে আন্দোলন করে লাভ নেই। আন্দোলন করতে হবে গণতান্ত্রিক দেশে, যেখানে আন্দোলন করতে গেলে নিরাপত্তা বাহিনী বরং আন্দোলনকারীদের নিরাপত্তা দেয়, তাদেরকে গ্রেপ্তার করে না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক দেশগুলোতে, আমেরিকা, ইউরোপ, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, প্রভাবশালী দেশ, এই সমস্ত দেশে বাংলাদেশের মিশনগুলোকে, আমি আবার বলি, আওয়ামী লীগ হলে এতদিনে বন্ধ করে দিত। কিন্তু এটা বিএনপির এই সক্ষমতা আছে, দেশে দেশে তাদের কমিটি আছে, হাজার হাজার সমর্থক আছে। এইটাও শুধু প্রেস রিলিজ দিয়ে ঘোষণা দিলে হবে না। বিএনপি নেতৃত্ব চাইলে এটা খুবই সহজ কাজ, এটা সিরিয়াসলি চাইতে হবে। সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তারা এটা করে, সবচাইতে বড় ধাক্কাটা, 2টো ধাক্কার একটা এখান থেকে আসবে। আর শেষটা হলো প্রাণভ্রমরা। শেখ হাসিনা বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে যখনই থাকুক, সবার প্রাণভ্রমরা এক জায়গায়, এটা আপনারা এরই মধ্যে বুঝে গেছেন। সেটার কাজও অনেকে শুরু করে দিয়েছেন। ওই প্রাণভ্রমরা যদি নিভে যায়, আলো নিভে যায়, তাহলে শেখ হাসিনা সরকার নিভে যাবে। সেটা হলো রেমিটেন্স। আপনারা দেখেছেন 2টো সংবাদ গত 24 ঘন্টায় আপনাদের নজরে আসবার কথা। একটা হলো আগের, মানে 18 তারিখের আগে বা 16-17 তারিখের আগে প্রতিদিন যে পরিমাণ রেমিটেন্স আসতো, গত 7 দিনেও সে পরিমাণ আসেনি, তার চাইতে কম এসছে। তার মানে এইটাই হলো সবচাইতে বড় আঘাতের জায়গা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার, এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে, এটাই স্বাভাবিক। এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না, তারা পরীক্ষা নিরীক্ষা করে, সংশ্লিষ্ট সবার মতামত নেয়
তারপরে তারা যখন উপলব্ধি করে, নিশ্চিত হয়, তখন তারা তাদের অবস্থান নেয়। নানা রকম চাপ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে। এখনকার যে ঘটনাটা, যেই ভয়াবহতা, এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে। ফলে এবারের চাপটা কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, কেউ এখনো পরিষ্কার না, কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে। বিশেষ করে ইউএন মিশনের একদম ছাপ দেওয়া যেই লেখা, তার ট্যাঙ্ক, রাস্তায় হেলিকপ্টার, এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার। এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে, তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে, তারা দেখছে। এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার এই ঘটনাগুলো, অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএন এর ব্যবহৃত যেই ট্যাঙ্কগুলো, অস্ত্র, হেলিকপ্টার, সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আজকের পত্রিকা যে রিপোর্টটি করেছে বলছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার। তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংসতায় সপ্তাহের কম সময়ে 2 শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে, তার উপর নজর রাখছে যুক্তরাজ্য, জার্মানি, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি। এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা। হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, তিনি বলছেন, আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নিচ্ছে না। তিনি বলেন, মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সুমার দেশটিতে বেশ প্রভাবশালী রাজনীতি। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছেন তার যথেষ্ট তাৎপর্য আছে। উল্লেখ্য, চাক সুমার গত মঙ্গলবার এক পোস্টে বলেছেন, সাবেক টুইটারে, যে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে সহিংস নিপীড়নকে ভুল পদক্ষেপ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, এতে অস্থিরতা বাড়বে। তো যাই হোক, এখন কোন দিক দিয়ে আসবে, ইউরোপের পার্লামেন্টে, যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক এবং আফসানা বেগমও প্রস্তাব এনেছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং চাপটা কোন দিক থেকে আসে, সেটি সরকারকেও ভাবিয়ে তুলছে এবং তারা এখন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন বলছে যে ইউএনের যে লোগো লাগানো ছিল ট্যাঙ্কে, সেটি ভুল ক্রমে লাগানো হয়েছে, এটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি ঠিক করা হয়েছে। আর হেলিকপ্টারের কথা বলা হচ্ছে যে এটা হেলিকপ্টার ইউএনের না, এটা সরকারের, এবং হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে সহিংসতা দমন করা হয়েছে। এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। কিন্তু বাস্তব পরিস্থিতি, মানুষের কাছে যেই ফুটেজ, সেগুলি অন্যরকম তথ্য দিচ্ছে। তো সবগুলো যাচাই বাছাই করলে সরকারের ব্যাখ্যা কতখানি আন্তর্জাতিক মহল গ্রহণ করবে, এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। এমনকি দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। এমনকি আপনি এই প্রবাসী আয় বা রেমিটেন্স পাঠানোর পক্ষে কিনা, সেটিও অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।